ভৌতিক অলৌকিকের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাত ঠিক 3টে। একটা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে একজন মহিলা ধীরে ধীরে নিজের বাড়ির মেন দরজা খুলছেন। বাইরে কেউ নেই, কিন্তু ঠিক 5 সেকেন্ড পরে তিনি যেন কারোর ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল বাড়ির পেছনের পুরনো কুয়োর পাশে। মুখে জমাট বাঁধা আতঙ্ক, আর বুকের ওপর রাখা ছিল একটা মানুষের খুলি। পুলিশের তদন্তে কোনো প্রমাণ মেলেনি, শুধু সিসিটিভির শেষ কয়েক সেকেন্ডে একটা ভারী গলা শোনা গিয়েছিল। অভিশাপ শুরু হয়ে গেছে। আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা সম্পূর্ণ একটা সত্যি অভিশাপের ঘটনা। চলুন এবার ঘটনায় যাই। বর্ধমান শহরের একটু বাইরে পুরনো গাছপালায় ঘেরা শান্ত একটি এলাকায় দাঁড়িয়ে ছিল একটা দোতলা বাড়ি। সেই বাড়িতেই নতুন সংসার শুরু করেছিল আখি আর পল্লব। ছোটবেলার বন্ধু ছিল ওরা, তারপর প্রেম, তারপর বিয়ে। মাত্র 3 মাস হয়েছে ওদের বিয়ের। পল্লব একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। প্রতিদিন সকাল 9টার মধ্যে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত 8টা হয়। বাড়িতে থাকতেন পল্লবের বাবা কল্লোলবাবু এবং মা সেমন্তী দেবী, আর কাছেই থাকতেন আখির বাবা রজতাবুবাবু এবং মা অঞ্জনা দেবী। সব কিছু যেন স্বপ্নর মতন চলছিল। কেউ জানতো না এই বাড়ির মাটির নিচে এমন একটা ইতিহাস চাপা পড়ে আছে, যেটা জাগিয়ে তুলতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। একদিন দুপুরে আকাশে ঘন কালো মেঘ করে এসেছে, তারপরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। পল্লব তখন অফিসে, কল্লোলবাবু আর সেমন্তী দেবী দুপুরের খাবার খেয়ে ঘুমোচ্ছেন। আখি একা বসে টিভি দেখছিল। ঠিক তখনই ঠক 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 একটা শব্দ এলো, যেন কেউ মেন দরজায় 3 বার কড়া নাড়ল। আখি দরজা খুলতেই সে অবাক হয়ে গেল, কারণ দরজার সামনে কেউই ছিল না। তারপর একদিন রাত 2:13 হঠাৎ করে কেমন ধূপ 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 শব্দ পেল। শব্দটা ক্রমশ ভারী হতে লাগলো। মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো মানুষ খালি পায়ে ছাদের ওপর হেঁটে বেড়াচ্ছে। পল্লব সেদিন অফিসের কাজের জন্য দেরি করে ফিরেছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো চোর। টর্চ হাতে নিয়ে কল্লোলবাবুর সঙ্গে ছাদে উঠল, কিন্তু পুরো ছাদ ফাঁকা, একটা মানুষও নেই। হঠাৎ পল্লবের টর্চের আলো ছাদের এক কোণে পড়তেই সে স্থির হয়ে গেল। ভেজা সিমেন্টের ওপর সারি সারি পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো ছিল অস্বাভাবিক। প্রতিটি পা ছিল উল্টো দিকে ঘোরানো, যেন যে প্রাণী এগুলো রেখে গেছে সে মানুষের মতো নয়। আরও অদ্ভুত বিষয়, ছাপগুলো ছাদের মাঝখানে এসে শেষ হয়ে গেছে, তারপর আর কিছু নেই, যেন কেউ ছায়ায় মিলিয়ে গেছে। সেই রাতেই প্রথমবার আখি স্বপ্ন দেখল। সে দেখল কালো কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে ত্রৈলোক্যনাথ, আর তার হাতে একটা খুলি। তার পিছনে অসংখ্য বিকৃত মুখের নারী, কারো চোখ নেই, কারো মুখ ছেঁড়া, কারো জিভ মাটিতে ঝুলে আছে। ত্রৈলোক্যনাথ ধীরে ধীরে বলল, 9 দিন। তারপর খুলিটার ভেতর থেকে একটা শিশুর কান্না ভেসে এলো। আখির ঘুম ভেঙে গেল। তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু বিছানা থেকে নামতেই সে জমে গেল।
তার পায়ের কাছে পড়ে আছে একগোছা জট বাঁধা কালো চুল। ওটা কোনো মানুষের মাথা থেকে সদ্য কাটা বলেই মনে হচ্ছিল। পরদিন সকালে সেমন্তী দেবী রান্নাঘরে ঢুকেই চিৎকার করে উঠলেন। দুধ টক হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু সমস্ত দুধের রং কালো হয়ে গেছে। ফ্রিজের প্রতিটি খাবার থেকে শ্মশানের পোড়া গন্ধ বেরোচ্ছে। রান্নাঘরের সাদা দেওয়ালে লাল রঙে লেখা আর 9 দিন। তাদের সবারই একটা প্রশ্ন, কে লিখেছে? কারণ সারা রাত বাড়ির সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। কল্লোলবাবু সঙ্গে সঙ্গে রং দিয়ে লেখাটা ঢেকে দিলেন, কিন্তু 10 মিনিট পর সেই একই লেখা আবারও ফুটে উঠল দেওয়ালে। কিছুদিন পরে একদিন রাত্রে যখন সবাই গভীর ঘুমে, তখন হঠাৎ করে সবার ঘুম ভাঙল মেঘের গর্জনে। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, শুধু বাইরে মেঘের গর্জন আর একটা বিদ্যুতের ঝলকানি। আর সেই এক মুহূর্তের আলোয় আঁখি দেখল ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে ত্রৈলোক্যনাথ। তার হাতে সেই মানুষের খুলি, মাথার জটা ভিজে কাঁধ পর্যন্ত নেমে এসেছে, কিন্তু পরের বজ্রপাত হতেই লোকটা উধাও। সেই রাতেই পল্লব সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না। পরদিন সকালে সে তার এক কলেজ বন্ধুর সঙ্গে যোগাযোগ করল। বন্ধু জানালো কলকাতার এক বনেদি জমিদার পরিবারের ছেলে সত্যম চক্রবর্তী। সে সম্পর্কে অনেকেই জানে। বাইরে থেকে একেবারে সাধারণ মানুষ হলেও বহু মানুষ নাকি চরম অদ্ভুত কিছু ঘটনার সময় তার সাহায্য নিয়েছে। সেদিনই বিকেলে সত্যম এলেন। তার পরনে সাদা স্নিকার্স, নীল ক্যাজুয়াল শার্ট, জিন্স, গলায় তার রুদ্রাক্ষের মালা আর ডান হাতের কবজিতে স্বচ্ছ স্ফটিকের মালা, কপালে ছোট্ট লাল তিলক। তাকে দেখে কল্লোলবাবু অবাক হয়ে বললেন, আপনি সত্যিই সেই মানুষ? সত্যম মৃদু হেসে বললেন, চেহারা দেখে সব বিচার করবেন না কল্লোলবাবু। তিনি বাড়ির ভেতরে ঢুকেই থেমে গেলেন। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নীরব রইলেন। তারপর ডান হাতের কবজিতে থাকা স্ফটিকের মালাটায় আঙুল ছুঁয়ে ধীরে ধীরে বললেন, এই বাড়িতে কেউ একা নেই। আখির বুক কেঁপে উঠল। সে বলল, মানে? সত্যম ধীরে ধীরে চারপাশে তাকালেন, বললেন, ত্রৈলোক্যনাথ শুধু অভিশাপ দিয়ে যায়নি, সে অপেক্ষা করছে। সেই রাতে সত্যম বাড়ির প্রতিটি ঘর ঘুরে দেখলেন। দোতলার দক্ষিণ কোণের ঘরে ঢুকেই তার মুখের ভাব পাল্টে গেল। দেওয়ালের এক জায়গায় হাত রেখে তিনি বললেন, এই দেওয়ালের পিছনে কিছু আছে। পরদিন সকালে রাজমিস্ত্রি ডেকে দেওয়াল ভাঙা হলো। দেওয়ালের ভিতরে মিলল একটি তামার পাত্র, তার ভিতরের কাপড়ে মোড়া একটি ছোট্ট কঙ্কাল, সঙ্গে একটি পুরনো তামার ফলক। ফলকের গায়ে অদ্ভুত চিহ্ন। সত্যম অনেকক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, অনেক বছর আগে এই জমিতে একটা ভয়ঙ্কর আচার অসম্পূর্ণ অবস্থায় থেমে গিয়েছিল। ত্রৈলোক্যনাথ বিশ্বাস করে এই জায়গায় এসে সে সেই অসমাপ্ত শক্তিকে নিজের অধীনে আনতে পারবে। তাই সে এই বাড়ি চাইছিল। 10 দিনের মাথায় সকাল থেকেই আকাশ কালো। বিকেলে ঝড় শুরু হলো। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো নিভে গেল। এক প্রচণ্ড শব্দে মেন দরজা নিজে থেকেই খুলে গেল। ধীরে ধীরে ভেতরে ঢুকল ত্রৈলোক্যনাথ।
আজ তাকে আগের থেকেও ভয়ঙ্কর লাগছিল। তার চোখ দুটো রক্তের মতন লাল, হাতে ধরা খুলিটার কপালে কালো ছাই লেগে আছে। সে বাড়ির মাঝখানে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, 10 দিন শেষ। এবার যা আমার তা আমি নিয়ে যাব। আখির শরীর যেন অসাড় হয়ে গেল। সে অনুভব করল অদৃশ্য কোনো শক্তি তাকে ধীরে ধীরে ত্রৈলোক্যনাথের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পল্লব প্রাণপণে আখির হাত ধরে রাখল, কিন্তু সেই টান ক্রমশ বাড়ছিল। ঠিক তখনই সত্যম সামনে এসে দাঁড়ালেন। তিনি একবার ত্রৈলোক্যনাথের দিকে তাকিয়ে বললেন, তুমি অনেক দূর চলে গেছো। ত্রৈলোক্যনাথ হেসে উঠল, তুই আমাকে থামাবি? সত্যম শান্ত গলায় উত্তর দিলেন, না, আমি শুধু এই বাড়ির মানুষগুলোকে তোমার লোভের বলি হতে দেব না। বাইরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য পুরো ঘর সাদা আলোয় ভরে গেল। আলো মিলিয়ে যেতেই দেখা গেল ত্রৈলোক্যনাথ আর সত্যম মুখোমুখি দাঁড়িয়ে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। ঘরের কাজগুলো কাঁপছে, দেওয়ালে ফাটল ধরছে। মনে হচ্ছিল অদৃশ্য দুটি শক্তির সংঘর্ষে পুরো বাড়িটাই ভেঙে পড়বে। হঠাৎ ত্রৈলোক্যনাথের হাতে থাকা খুলিটা কাঁপতে শুরু করলো। একটা তীক্ষ্ণ আর্তনাদ ঘর ভরিয়ে দিল। সত্যম দৃঢ় কণ্ঠে বললেন, যে শক্তিকে তুমি নিজের বলে ভেবেছিলে, সেই শক্তি আজ তোমার বিচার করবে। ত্রৈলোক্যনাথের মুখের আত্মবিশ্বাস প্রথমবারের মতো ভেঙে গেল। চারপাশে অদ্ভুত ছায়াগুলো যেন তার দিকেই এগিয়ে আসতে লাগলো। সে পিছিয়ে গেল, আরও এক পা, আরও এক পা। তারপর হঠাৎ এক প্রচণ্ড বজ্রপাত। পুরো বাড়ি কেঁপে উঠল। সবাই কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলতেই ঘর ফাঁকা। ত্রৈলোক্যনাথ নেই, শুধু মেঝেতে পড়ে আছে তার হাতে থাকা মানুষের খুলিটা। ঝড় থেমে গেল। এক এক করে বাড়ির আলো জ্বলে উঠল। আখি হাঁটু গেড়ে বসে পড়ল। পল্লব তাকে জড়িয়ে ধরল। কল্লোলবাবু, সেমন্তী দেবী, রজতাভবাবু আর অঞ্জনা দেবী সবার চোখে জল। সত্যম খুলিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, কিছু যুদ্ধ জেতা যায়, কিন্তু কিছু অন্ধকারকে শুধু থামানো যায়, চিরদিনের জন্য শেষ করা যায় না। এই বলে তিনি খুলিটা একটি কাপড়ে জড়িয়ে নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। কেউ তাকে আর থামালো না। 3 মাস পরে বাড়িটা আবার আগের মতো হয়ে গেছে। হাসি ফিরেছে, ভয় যেন অতীত। একদিন সকালে পল্লব খবরের কাগজ পড়ছিল। হঠাৎ একটি ছোট্ট সংবাদে তার চোখ আটকে গেল। উত্তর সিকিমের একটি পরিত্যক্ত বৌদ্ধ গুফার কাছে এক পর্যটক নিখোঁজ। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে একটি মানুষের খুলি। সংবাদের সঙ্গে ছাপা ছবিটা দেখে পল্লবের হাত কেঁপে উঠল। ছবির খুলিটা একেবারে সেই একই রকম। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে বাইরে কাউকে দেখা গেল না। শুধু দরজার সামনে পড়ে আছে একটি ছোট্ট কালো কাপড়। পল্লব কাপা হাতে কাপড়টা খুলল। ভেতরে একটি রুদ্রাক্ষের দানা আর একটি ভাঁজ করা কাগজ। কাগজে লেখা, যুদ্ধ শেষ হয়নি, প্রস্তুত থেকো, সত্যম। পল্লব মাথা তুলে চারিদিকে তাকালো। রাস্তা ফাঁকা, কিন্তু দূরে ঘন কুয়াশার মধ্যে মনে হলো একজন কালো ধুতি পরা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার ডান হাতে একটি মানুষের খুলি। পরের মুহূর্তেই সে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন
কেমন লেগেছে আজকের ঘটনাটা। শুভরাত্রি।